প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। দেখছেন এই মুহূর্তের বাংলাদেশ। আমরা কথা বলবো যে জাতীয় ঐক্য, সংস্কার এবং আগামীর বাংলাদেশ নিয়ে। কেমন চলছে বাংলাদেশ? নানাবিধ প্রসঙ্গ নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে যে অতিথি, তার সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন বদিউর রহমান, সাবেক সচিব এবং সাবেক চেয়ারম্যান এনবিআর। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যেটা আলোচনা করব, আমরা এই অনুষ্ঠানে যেটা করি সেটা হলো সবচেয়ে সমসাময়িক আলোচিত বিষয় নিয়ে আলোচনাটা শুরু করি। এই মুহূর্তে বোধহয় সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে। আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে এবং আজকে প্রেস কনফারেন্স করে বলেছে যে তারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করতে চায় এবং মুজিববাদী যে সংবিধান তার কবর রচনা করতে চায়। আরও হয়তো অনেক ঘোষণা থাকবে। আপনি জানেন যে ঘোষণাপত্রে সাধারণত কি থাকে। এই বিষয়ে আপনার মন্তব্য দিয়ে আলোচনা শুরু করব। জি, ধন্যবাদ। আমিও আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি। অনেক দিন পরে আসলাম তো, মাঝখানে আসা হয়নি, আমিও ব্যস্ত ছিলাম। আমি মোটামুটিভাবে আমার দর্শক যারা আমার ভক্ত দেখে, যারা আমার লেখা পড়ে, তাদের জন্য এবার একটা বই উৎসর্গ করলাম, চেতনায় বুদবুদ। এর মধ্যে 2008 থেকে 2023 পর্যন্ত রাজনৈতিক, প্রশাসনিক সমস্ত বিষয় আছে। 3টা শ্রেণীর জন্য: রাজনীতিবিদদের জন্য, জনপ্রশাসন লোকজনের জন্য, আর যারা গবেষণা করবে। হেন বিষয় নয় আপনি এটাতে পাবেন না। ইউনূস সাহেব আসবেন, সেটা 5ই সেপ্টেম্বর 2023 আমি লিখেছি যে হি ইজ কামিং। হাসিনার পতন হবে, সেটাও লেখা হয়েছে যে তিনি কিভাবে পতন হচ্ছেন। তো এই জাতীয় অনেকগুলো সেটাতে এসে আমি এই বইটা 1164 পৃষ্ঠার বইটি 2 খণ্ডে করেছি, আমার দর্শক এবং পাঠকদেরকে উৎসর্গ করেছি। ধন্যবাদ। এখন প্রক্লেমেশন নিয়ে আপনি যেটা বললেন, নর্মালি প্রক্লেমেশনটা আমরা যেটা আগে জানতাম সেটা হইল কিছু শুরু করার আগে কোনো আইন কানুন কনস্টিটিউশনের বাইরে ঘোষণা দিয়ে আই প্রক্লেইম, আমি ঘোষণা দিচ্ছি, আই প্রক্লেইম বলে সেই প্রক্লেমেশনটা হয় কিছু করার আগে ঘোষণা করা হয়। যেমন আমরা মার্শাল লর প্রক্লেমেশন সবসময় দেখতাম, আই জিয়াউর রহমান, আই হুসেন মোহাম্মদ এরশাদ ডু হিয়ার বাই প্রক্লেইম। তো এখন বিপ্লব হয়ে যাওয়ার, যেটা তাদের ভাষায় বিপ্লব, কারো কারো ভাষায় আবার স্বাধীনতা, এগুলো হয়ে যাওয়ার পরে এখন সেটা ঘোষণা দেবে। তাহলে কি আগের টুকুর ঘোষণা হবে যেটা ঘটেছে সেটা কিভাবে উঠলো, নাকি পরে কি করবে সেটা আসার পরে বোঝা যাবে। প্রক্লেমেশনটা এই জাতীয় অভ্যুত্থানের পরে কি উদ্দেশ্যে কেন দেয়া হবে সেটা বিতর্কিত বিষয়। কারণ অলরেডি এমনিই বিতর্কিত হচ্ছে অনেক কিছু। যেমন কেউ একজন তাদের মধ্যে বলছে যে শেখ মুজিবের ছবি মুছে ফেলবে, থাকবে না। মুছে ফেলা যায় না, ইতিহাস অনেক কিছু মুছে না। বিএনপি প্রথম দিকে গভর্নমেন্টে থাকতে শেখ মুজিবকে মোছার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু এভিনিউর নাম বিবি এভিনিউ বলতো, বঙ্গবন্ধু বলতো না, সেভাবে ঘটেছে। কিন্তু খোদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পর্যন্ত তার এক মুক্তিযোদ্ধার প্রশ্নের প্রেক্ষিতে বলেছিল, ওই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেবকে জিজ্ঞেস করছিল আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করেন। তখন উনি জবাব দিয়েছিলেন যে বঙ্গবন্ধু এত মহান নেতা, তার মূল্যায়ন জনগণ করবে। আবার 2003 যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, সেই সময় তারা একটু মিনিমাইজ করার জন্য, দুইজনকে হাইলাইট করার জন্য, বঙ্গবন্ধু যেহেতু লম্বা একটু বড় তাকে একটু সেটে ছোট করার জন্য, আর জিয়াউর রহমান যেহেতু সাইজে ছোট তাকে একটু উপরে বড় করার জন্য, দুইজনকে 2003 শুধু বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান সাহেব এই দুইজনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হলো। তাদের প্রতি সম্মান রক্ষার্থে আর কাউকে সেবার স্বাধীনতা দেওয়া হয়নি। ওই স্বাধীনতা পুরস্কারের সাইটেশন লেখার দায়িত্ব ক্যাবিনেট ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমার উপর ছিল। তো আমি সেখানে যখন ঐতিহাসিক ঘটনা যে জনগণ তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে লিখেছিলাম, এটা ডক্টর সাদাত তখন ক্যাবিনেট সেক্রেটারি, উনি বললেন যে ঠিক আছে, ওনাদের কোর 4 জনকে দেখাইতে হবে। একজন মান্নান ভূঁইয়া, তখন জেনারেল সেক্রেটারি এবং মন্ত্রী, আরেকজন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আরেকজন ব্যারিস্টার নাজমুল হুদা, আরেকজন তরিকুল ইসলাম সাহেব।
তো এখন শুধু মোশাররফ সাহেব জীবিত আছেন, 3 জনই মারা গেছে। ওনাদের কাছে ওই সাইটেশন নিয়ে যাওয়ার পরে তারা এত বেশি অগ্নিশর্মা রাগ করলেন যে বঙ্গবন্ধু কি, আমরা তারা চিনিই না, কেটে ফেলেন, কেটে দিল। মান্নান মিয়া তো লাল কাঠি দিয়ে কেটে দিল। তো আমি ডক্টর শাহাদাতকে বললাম যে স্যার এটা কি ঠিক হচ্ছে? রাজনৈতিক দল হিসাবে পরমত সহিষ্ণুতা বা ঐতিহাসিক ইভেন্টটা মানতে হবে। আওয়ামী লীগ যতই জিয়াউর রহমানকে হেয় করে বলুক মুক্তিযোদ্ধাও না, পাকিস্তানের এজেন্ট, কিন্তু হি ওয়াজ ফ্রিডম ফাইটার এবং সেক্টর কমান্ডার। এটা তো ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না, জোর করে করা যায় না। আর বঙ্গবন্ধুর পক্ষে যে উনি অন বিহাফ অফ বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করলেন, এটা কি ইতিহাস থেকে মুছে ফেলা যাবে? যাবে না। তো সেই জন্য আমি ম্যাডাম জিয়ার সাথে 12 মার্চ 2003 এই সাইটেশন ফাইনাল করার বৈঠকে আমি কথাটা উঠাইলাম যে ম্যাডাম এটা তো ঐতিহাসিক ঘটনা, তো এটা কি আপনারা রাখবেন না? আপনারা প্রয়াত শেখ মুজিবুর রহমান ক্যাপশন দিচ্ছেন, ঠিক আছে এটা থাকলো, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাও থাকলো, এইভাবে থাকবে, কিন্তু তাকে যে জনগণ একটা খেতাব দিয়েছে রাখবেন না? সাথে সাথে মান্নান মিয়া সহ এরা 4 জন একসাথে যে আপনাকে কেটে দিলাম, আবার আপনি এই কথা এখানে কেন উঠাচ্ছেন, রাখুন। আমি না, আমাদের তো স্যার ব্যুরোক্রেটদের একটা নিয়ম আছে, মনে খটকা থাকলে কিছু আমরা সেটা ক্লিয়ার করে নিতে চাই, আপনাদের জন্য ভালো হবে। ম্যাডাম এভাবে বসে আধা মিনিটের মধ্যে বললো যে ঠিক আছে, আপনারা আমরা স্বীকার করি বা না করি জনগণ যে খেতাব দিয়েছে সেটা থাকবে। তাহলে 2টা ইনসিডেন্স বললাম, খোদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বললে তাকে মূল্যায়ন করবে জনগণ, আর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থেকে সাইটেশনে বললো যে এটা থাকবে। তো যেখানে যেই দলটা আলী বাজাদের লড়াই, তো আওয়ামী লীগ আলী, বাংলাদেশ জাতীয় দল বাজাদ, এই বাজাদ যেখানে এটা মেনে নিচ্ছে বা এইভাবে সম্মানজনকভাবে কথা বলেছে, 2 জনকে একসাথে সম্মান করে, সেখানে এরা নাম মুছে ফেলবে বলতেছে, ইট ইজ অ্যাবসার্ড। প্রক্লেমেশনে এটা আসবে কি না আমরা অপেক্ষা করে দেখব। আরেকটা মারাত্মক বিষয় যেটা হচ্ছে, হুজুকে সব কিছু হয় না, এটা বিপ্লব নয়। এবার যেটা হইলে এটা বিপ্লব নয়, বিপ্লবী সরকারও নয়, বিপ্লবও নয়। বিপ্লব হইলে আগের থেকে একটা প্রস্তুতি থাকে, একটা দর্শন থাকে, একটা এইম থাকে। এখানে সেগুলো কিছু ছিল না, কোটা আন্দোলন থেকে ডাইভার্ট হয়ে এটা ঘটেছে। হ্যাঁ, অভ্যুত্থান হয়েছে, ঐতিহাসিক অভ্যুত্থান ঘটেছে। তো এখন যদি আপনি গণভবনকে জাদুঘর করতে যান, এটা ইতিহাস হবে। আবার তাকে বলা হচ্ছে গণভবন তো একটা সরকারি সম্পত্তি। বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী তখন এটা প্রধানমন্ত্রী ভবন ছিল, ফখরুদ্দিন সাহেব যখন প্রধান উপদেষ্টা তখন প্রধান উপদেষ্টা ভবন ছিল, হাসিনা যখন ছিল তখন এটা গণভবন নামে ছিল। এটা সরকারি সম্পত্তি। পরে এই ছাত্ররা যারা এখন বলতেছে তারা কেউ প্রধানমন্ত্রী হয়ে আসলে তো সেখানে থাকার জন্য এটা সরকারি বাসভবন, তো এটা আপনি জাদুঘর করে ফেলবেন। তারপরে কদিন পরে সংসদ ভবন জাদুঘর বানায় ফেলবেন, আরেক গ্রুপ আসলে কেউ বঙ্গভবন জাদুঘর বানাবেন। এইগুলো কোনো রকমের জ্ঞানগর্ব বা দৃঢ়স্থির সিদ্ধান্তের বিষয় নয়। আবেগ ইতিহাসের টিকে না। আর বড় বেশি যদি করে হয় এটা চিহ্নই রাখবে না। তাইলে এটাকে এক কাজ করেন, যারা এই আন্দোলনের মধ্যে 800-900 যারা শহীদ হয়েছে, মৃত্যুবরণ করছে, এখানে হাই রাইজ বিল্ডিং করে 30-40 তলা বড় বড় বিল্ডিং করে তাদেরকে একটা করে বরাদ্দ করে দেন, তাহলে একটা বিষয় না হয় হতে পারে। প্রক্লেমেশনটা এই এখনকার যারা বলতেছে তারা পলিটিক্যাল প্ল্যাটফর্মের দিকে যাওয়ার একটা বোধহয় ইঙ্গিত দিচ্ছে। যদিও একটা কমিটি যেটা তারা করলো, বললো যে তাদের পলিটিক্যাল পার্টি হিসেবে তারা থাকবে না। না থাকলে কি হিসাবে থাকবে? শুধু অ্যাওয়ারনেস করা, জাতি সচেতনতা করা। আর যদি প্রক্লেমেশনের মধ্যে যেটা দেবে সেটা কবুল করতে হলে রেফারেন্ডামের ব্যবস্থা করতে হবে। এখনও ইউনূস সাহেবকে আমি যেটা বলি, যে আমি বলি বিএনপি তো অস্থির হয়ে গেছে, বাজাদ অস্থির হবে, কিন্তু আওয়ামী লীগের এই 24শে 7ই জানুয়ারির নির্বাচনের পরে কয় বছর মেয়াদ ছিল? 5 বছর। তো 5 বছরের এই 5ই অগাস্ট থেকে যে বিপ্লব ঘটল, কথিত বিপ্লব, তথাকথিত বিপ্লব কিন্তু গণ অভ্যুত্থান, এটার পরে 5 বছরের বাকি মেয়াদটা ইউনূস সাহেব থাকুক না, কিছু সংস্কার করুক, করে তারপরে নির্বাচন হোক, দরকার হলে একটা রেফারেন্ডাম দেখ, গণভোট দেওয়া হোক যে তিনি আরও থাকবেন নাকি রাজনৈতিক সরকারের কাছে যাবে, অথবা নতুন ফর্মুলায় আসুক, এরা 5 বছর করে
অরাজনৈতিক সরকার, অন্তর্বর্তী সরকার যেটা আছে, তারা 5 বছর করে দেশের কতটুকু তরক্কি করতে পারে, কতটুকু উন্নতি করতে পারে, সেটা আমরা দেখব। তার কারণ ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরে ওনাকে বঙ্গভবনের সংবর্ধনা দেওয়ার সময় তিনি বলছিলেন দুটো কথা। প্রেসিডেন্ট সাহেবকে, ইয়াজউদ্দিন সাহেব বলছে যে আপনি সবার কথা শুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের বিবেচনায়, কারো কথা তখন শুনবেন না। আমিও এখন প্রফেসর সাহেবের প্রতি সে অনুরোধ রাখবো, আপনি সবার কথা শুনবেন, সিদ্ধান্ত নেবেন নিজের বিবেচনায়। দ্বিতীয় জিনিস, উনি একটা বড় আশাবাদ ব্যক্ত করেছেন, আমার খুব ভালো লেগেছে, যে দেশটাকে উনি এমনভাবে দেখতে চান যে বিদেশিরা বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইন দেবে। এত বড় আশা, তো ওনাকে একটু সময় দিই আমরা। কিছু সংস্কার, গভর্নমেন্টটা তো এনজিও গ্রামের গভর্নমেন্ট, কতগুলো এনজিও আর একটা গ্রামীণের গ্রাম বলে মানুষ। তো এনজিও গ্রামের গভর্নমেন্টে তারা এনজিও করে কতগুলো ব্লক পেয়েছে, সেই ব্লকগুলো ঠিক করার জন্য কতগুলো কমিশন করে দিয়েছে। কমিশনগুলো রিপোর্ট দেবে, প্রেসক্রিপশান আসবে, সুপারিশ করবে, এটার ভিত্তিতে এটা বাস্তবায়নের জন্য সময় লাগবে। আপনি নিশ্চিত থাকেন, একেবারে লিখিত নিয়ে যান, রাজনৈতিক সরকার আসলে কোনো আপনার সংস্কারে আর কাজ করবে না। তারা এর আগে যে 3 জোটের রূপরেখা ছিল সংস্কারে, যেটা সেটা কি পরে মানছে? যে ক্ষমতা আসছে আওয়ামী লীগ কি তখন তত্ত্বাবধায়কের সরকার রাখছে বহাল? যদিও ব্যক্তিগত আমি তত্ত্বাবধায়ক সরকার পছন্দ করি না। কেন করি না? আমি এটার পক্ষে লিখেছি, তত্ত্বাবধায়ক সরকার যুগ যুগ জিও করি না এই কারণে, আপনি 3 মাস থেকে একটা ফেয়ার নির্বাচন করে দিবেন। ওই নির্বাচনের পরে যে সরকার আসবে সে যা খুশি করবে। আবার 5 বছর পরে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসে একটা ফেয়ার নির্বাচন করে দিবেন, আবার ওই নির্বাচিত সরকার যা খুশি করবে। এটার তো দরকার নাই। বরং দরকার হলে এটা করেন না, সংবিধান সংশোধন করে যে 5 বছর অনির্বাচিত এইরকম সরকার থাকবে, অন্তর্বর্তী অথবা তত্ত্বাবধায়ক অথবা সর্বদলীয়, সবচেয়ে উত্তম হয় সর্বদলীয় রাজনৈতিক সরকার থাকলে। রাজনীতিবিদ ছাড়া অরাজনৈতিক লোক এসে সরকার চালাক, এটা আমার অপছন্দ। তারপরে যেই নামে থাকুক 5 বছর এরা চালাক, 5 বছর রাজনৈতিক সরকার চালাক, তাহলে আমরা দেখতে পারি যে কারা বেশি ভালো করে, তারা করে না। কিন্তু একই সাথে আপনি স্যার বলেছেন, সেটা হলো যে রাজনৈতিক সরকার আসলে সংস্কার করবে না। তার মানে সংস্কার যেটা প্রয়োজন আগামীর বাংলাদেশের জন্য বা এই দেশের জন্যে, প্রয়োজনটা তারা ঐক্যমত্য 3 জোটের রূপরেখা ছিল 90-এর গণ আন্দোলনের পর তারা করেনি। তাহলে রাজনৈতিক সরকার আপনি চাচ্ছেন, আবার এরা সংস্কার করবে না, তাহলে কি এই যে শেখ হাসিনার পলায়ন, এটা কি তাদের মাথার মধ্যে থাকবে না? আপনার সবচেয়ে আমরা যেটা বলি, একটা পুরনো কথাটাই তো বলা হয় যে ইতিহাসের বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। এটা সম্ভবত আল্লাহর সৃষ্টির একটা সৌন্দর্য। দেখান, সবাই যদি নিয়ম মেনে চলতো, শিক্ষা গ্রহণ করতো, তাহলে নমরুদ, সাদ্দাম, ফেরাউন এগুলোর ইতিহাস তো আর বারবার বলা হতো না। কেমন? তো আমরা আমাদের আলটিমেট গোল কিন্তু রাজনীতি ছাড়া সমাধান নাই, এটা বলতেই হবে। রাজনৈতিক সরকার ছাড়া, রাজনৈতিক নেতৃত্ব ছাড়া দেশের কোনো বিকল্প নাই। ওই লেফট রাইট আসে অনেক সময়, লেফট রাইট আসলে তো দেখি আমরা, সেটা হয় না। ওই লেফট রাইট তারা আবার কোথায় চলে যায়, কয়দিন থেকে তারাও আবার রাজনীতিতে যাইয়াই মুক্তি খোঁজে। কিন্তু রাজনৈতিক সরকারে আমাদের দেশের একটা খারাপ অবস্থা হইল, যে যায় লঙ্কা সে হয় রাবণ। ক্ষমতা আসার পরে এই ধরুন বেগম জিয়া, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় বলছে না। 15ই ফেব্রুয়ারির একটা ঐতিহাসিক নির্বাচন হয়েছে না? তারপরে চাপে পড়ার পরে তো আবার তত্ত্বাবধায়কে আসলেন। আবার শেখ হাসিনা, যে এটা আমাদের আন্দোলনের ফসল, 111-কে নিয়ে বললো আমাদের আন্দোলনের ফসল, লগেই বইটা মারামারি, সেটা হইলো। তারপরে কি হলো, যেই নিজে ক্ষমতা আসলো তখন তার মাথায় এসে গেল, আল্লাহ, এইভাবে ফেয়ার ইলেকশন যদি হয় তত্ত্বাবধায়কের মাধ্যমে যেগুলা হয়েছে, তাহলে তো আমাদের আবার সম্ভাবনা কমে যায়। তখন চলে আসলো এবার রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হবে। নির্বাচন রাজনৈতিক সরকারের হবে, আমি এটা সমর্থন করেছিলাম, এখনও করি। কিন্তু সেই রাজনৈতিক সরকার যদি ফেয়ার থাকে, তার মধ্যে যদি আপনার পিছন দিয়ে হয়, কোনোটা 2009 হইল ভোটে,
এটিএম শামসুল হুদার আনারে ভোটে হইল এদের মাঝে 2014 5ই জানুয়ারি বিনা ভোটে, হ্যাঁ 153 না 154 বলে এইভাবে এসে গেলো বিনা ভোটে। 2018 বলা হয় রাতের ভোটে, আর 24 তো হয়ে গেল আমি তুমি দামি ভোট না কি বলে। তো এই জাতীয় ভোট হইলে এটা কি রাজনৈতিক সরকারের ভোট হইল? রাজনৈতিক সরকারের ভোট অন্য দেশে হচ্ছে না, যাদেরকে বারবার আপনি কোট করতেছেন। ইন্ডিয়া পাশের দেশই তো, তাদের রাজনৈতিক সরকারের ভোট হচ্ছে না, সেখানে এরকম কথা উঠতেছে। যে আমেরিকা নিয়ে গণতন্ত্রের লম্বা লম্বা কথা হয়, সেখানে রাজনৈতিক সরকারের অধীনে ভোট হচ্ছে না, ব্রিটেনে হচ্ছে না। তা আমাদের হয় না কেন? আমাদের হয় না এই কারণে, আমাদের রাজনৈতিক দলগুলো হইল ব্যক্তি মালিকানাধীন রাজনৈতিক দল। আপনি আলীবাজার 2টা দল দেখেন, ব্যক্তি মালিকানাধীন। আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয় দল, পারিবারিক দল। পরিবারের বাইরে তাদের গণতন্ত্রের মধ্যে কেউ আসতে পারতেছে না। একজন একবার এসে বসলে তার আপনার কি গণতন্ত্র পার্টিগুলোর মধ্যে আছে। এই ধরেন আমাদের যে চুপ্পু সাহেব প্রেসিডেন্ট হইলেন, আওয়ামী লীগের কেউই তো জানতো না। তাহলে গণতন্ত্র মানে আওয়ামী লীগের জন্য ছিল শেখ হাসিনা, এবং সব বাকি চেলা সামুন্ডরা তার নাম দিতে দিতে এটা জনতন্ত্র শুরু করে যে রাষ্ট্রনায়ক, দেশরত্ন, কত কিছুতে চলে আসলো। কিন্তু কি হইল, বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে শেখ হাসিনা আক্ষেপ করতেন, আমরা 17ই মে 1981 তার আগমন উপলক্ষে বৃষ্টিতে ভিজছি দেখার জন্য, যাওয়ার জন্য আসতেছে। আক্ষেপ করতেন যে আওয়ামী লীগের এত কর্মী, এত লোক, কেউ রাস্তায় বেরুল না কেন। আমি সেটা নিয়ে এই বইয়ের মধ্যে পাবেন, চেতনায় বুদ্ধির লেখা আছে। আমি বলতাম যে এই আক্ষেপ করার দরকার নাই, এখন যদি আপনার খোদা না কাছটায় এরকম কিছু ঘটে তারপরেও কাউকে পাবেন না। তো এটা তো ফলে গেল যে আপনি বঙ্গবন্ধুর সময় কেন কেউ বের হইল না বলতেছেন, আপনার এই কিছু ঘটলেও কেউ বের হবে না। তার কারণ বঙ্গবন্ধুর সময়ের গুটি কয়েক নেতা ছাড়া আওয়ামী লীগ, বিএনপি, এই দুটো দলেরই যারা আছে সবাই তাদের স্বার্থকেন্দ্রিক থাকে, নিজের স্বার্থ নিয়ে বেশি ব্যস্ত থাকে। নেতা নাই, তারা নাই, আর কথা নাই। সময় সুযোগে রবার্ট ব্রুস হতে চান কিনা বা আবার তার লোকজন আসবে কিনা সেটা পরের বিষয়, থাকে না। এই কারণে আপনি দলের মধ্যেই তো গণতন্ত্র নাই। আপনি কি বিএনপিতে খালেদা জিয়ার পরিবারের বাইরে কাউকে এই পর্যন্ত আনতে পারছেন? সাত্তার সাহেব মাঝখান দিয়ে ইন্টেরিম, প্রথম বেগম জিয়া রাজনীতি আসার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে উনি একটু নেতৃত্বে আসছিলেন, তারপরে কেউ পারবে? এই যে বিএনপির যে এত বড় বড় সিনিয়র নেতাগুলো ছিল, কেউ কি তারেক সাহেবের উপরে ডিঙ্গায় যেতে পারছে? পাচ্ছে না। আবার এখানে আওয়ামী লীগের কোনো কাউন্সিল অধিবেশনে কি ভোট হয়েছে? এবং গণতন্ত্রই তো এইভাবে যে আমরা ওনার উপর ছেড়ে দিলাম, উনি যেটা বলেন সেটা গণতন্ত্র। তো যেখানে ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক এবং তারপরে এক ব্যক্তিক গণতন্ত্র, ওই এক ব্যক্তিক গণতন্ত্রের মধ্যে রাজনীতি ওই দলের ওই এক ব্যক্তি যেটা চাইবে সেটাই ঘটবে। এখন আপনি যদি বলেন যে বেনাভোলেন্ট ডিক্টেটর ভালো, রাজনীতিতে কোনো দল পপুলারিটি নিয়ে যদি বেনাভোলেন্ট ডিক্টেটরশিপ চালাইতে পারে ভালো, কিন্তু ডিক্টেটর যখন হয় তখন তো আর বেনাভোলেন্ট সবসময় থাকে না। তা আমি আপনার কাছে স্পেসিফিক জানতে চাইবো, যেহেতু আপনি প্রশাসনের সচিব ছিলেন, এনবিআর চেয়ারম্যান ছিলেন, বড় দায়িত্বে ছিলেন, এই যে প্রশাসনের সংস্কার নিয়ে কথা, কমিশনও হয়েছে, এখন প্রশাসনের যে কর্মকর্তারা এখন যে তারা এই দ্বন্দ্ব, অসন্তোষ, মাঠে নামার হুমকি, এর আগে আমরা দেখেছি যে জনতার আদালত, এই যে জিনিসগুলো হচ্ছে, প্রশাসনের আমলারা যখন এই একটা নতুন ব্যবস্থায় একটা সরকার আসছে সেখানে না দায়িত্ব পালন করে এই যে মানে আন্দোলনের হুমকি দিচ্ছে বা আন্তঃক্যাডার যে এখন যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে, এটা করতে পারে কিনা? সমস্যাটা কোথায়? প্রথম প্রশ্ন, এটা করতে পারে কি না। সরকারি চাকরিওয়ালাদের জন্য কন্ডাক্ট রুলস আছে, গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস। সেই আচরণবিধিতে এটা করতে পারে না, পারার কোনো সুযোগ নাই। গ্রিভেন্স থাকতে পারে, দরখাস্ত দিতে পারে, আরও গ্রিভেন্স থাকতে পারে, কোর্টে যেতে পারে। যেমন আমাকে বাজাদ আমলে 4 বার সচিব পদে পদোন্নতি দেওয়া হয় নাই,
তো আমাকে কেউ কেউ বলছে মামলা যাও। তো এদেশে কোর্টের প্রতি তো আস্থা নাই, কারণ এক বিচারপতিরা বলবে এটা দোষ ছিল, তার ফাঁসি। আরেক বিচারপতিরা পরে স্পট পরিবর্তনের পরে এসে বলবে যে না, এটা তো প্রমাণ হয় নাই, অতএব মওকুফ। তো যেখানে আস্থার ধারাবাহিকতা নাই শেষ ভরসা বিচারপতিদের উপরে, সেইখানে আমি কোর্টে যাইতে রাজি হই নাই। আমি শুধু বারবার দরখাস্ত দিয়ে গেছি এবং পদোন্নতি বঞ্চনা নামে একটা বইও লিখছি। এই দরখাস্ত দিতে দিতে সময় 8 মাস ছুটিতে ছিলাম, জুনিয়র আন্ডারে কাজ করব না। তারপরে তত্ত্বাবধায়ক এসে প্রমোশন দিল, আবার জয়েন করলাম, কাজ করলাম। কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা হইল পলিটিক্যাল মাস্টার্সরা যদি ব্যুরোক্রেট সার্ভেন্টসদেরকে, পাবলিক সার্ভেন্ট আর কি, ব্যুরোক্রেট সার্ভেন্টসদেরকে কাঁধে হাত দিয়ে ভাই ভাই করে চলে, পিঠে হাত দিয়ে একজন একজনের, তখন আর দুইটা মনিব চাকরের মধ্যে পার্থক্য থাকে না। আমলারা হলো আমলা বা কামলা যে নামে বলেন, তারা রাজনৈতিক নেতৃত্ব যে সিদ্ধান্ত দেবে সেটা বাস্তবায়ন করবে। আইন কানুন নিয়মের মধ্যে যদি সেই সিদ্ধান্তটা অযৌক্তিক বা বিধি বহির্ভূত, আইন বহির্ভূত, নিয়ম বহির্ভূত হয়, তাহলে আমলার দায়িত্ব হলো সেটা তুলে ধরা। যেমন আমি বললাম যে বঙ্গবন্ধু খেতাবটা আমরা ফিল করতেছি, রাখা দরকার ঐতিহাসিক, বাকি সিদ্ধান্ত নেবেন রাজনৈতিক নেতৃত্ব। কিন্তু এরশাদের আমল পর্যন্ত আমলাদের মধ্যে বিভাজন ছিল না। এই পিরিয়ডটাও আমলারা আমলার মতো ছিল, সরকার সরকারের সার্বভৌমত্ব নিয়ে টিকে ছিল। আমরা বলি রাষ্ট্র সার্বভৌম, আসলে রাষ্ট্রের সার্বভৌমত্ব দেখভাল করে সরকার, প্রকৃতপক্ষে সার্বভৌম হইল সরকার। রাষ্ট্র তো একটা এন্টিটি, দেখা যায় না, সরকারের মাধ্যমে প্রতিফলিত হয়। বিএনপির প্রথম মেয়াদে খালেদা জিয়ার আমলে জমির উদ্দিন সরকারের নেতৃত্বে যে কমিটি প্রধান পদোন্নতি দিল 1992, সেই সময়ে আমলাদের মধ্যে বিভাজন, মনাগিরি সৃষ্টি করা হয়ে গেছে। আলিমনা, বাজাদ মনা, এই যে দলের আমলাদেরকে বিভাজিত করে দেওয়া হইল, মনা সৃষ্টি করা হইল। এই মনা সৃষ্টি করার কারণে ইন্টার রাইভালরি আর ইন্টার রাইভালরি শুরু হইল। ইন্টার হইল ক্যাডার ক্যাডার, এক ক্যাডারের সাথে আরেক ক্যাডার, প্রশাসন বনাম বাকি 25 ক্যাডার 26 ক্যাডার যখন যাওয়া হচ্ছে তাদের, এটা হলো ইন্টার ক্যাডার লড়াই শুরু হচ্ছে। আর একটা ইন্ট্রা ক্যাডার, ইভেন খোদ নিজের ক্যাডারের মধ্যে, বিশেষ করে প্রশাসনের ক্যাডারের মধ্যে ভাগ হয়ে গেল, বিভাজন। তখন পদোন্নতির নীতিমালাটা করা হইল এমনভাবে যে ভাইবার মধ্যে বেশি নাম্বার রাখা হইল। এসিআরে 5 বছরের, লাস্ট 5 বছরের এসিআরের যে পার্সেন্টেজ, সেটার সাথে ভাইবার পার্সেন্টেজের টোটাল 70 হইতে হইতো। এই 60-এর এসিআরের বিভাজনে যদি 90%ও পায়, তাহলে আউট অফ 60 তার হয়ে যেত 54। আর 40-এর মৌখিক পরীক্ষার মধ্যে যদি কমও পায়, 70 হওয়ার জন্য 54 থেকে 70 - 54 দিয়ে যোগ্য বিবেচিত হইতো। কিন্তু বনাগিরি করার সময় যেটা হয়ে গেল, আপনার যার এসিআরে 90%-এর উপরে ছিল, তার এটাতে 60-এর মধ্যে 54 হইল। কেমন? কিন্তু এই লোকটা ভাইবাতে গিয়ে তাকে মনার কারণে অন্য নিজেদের ভিতরের লোকরাই তাকে আওয়ামী মনা চিহ্নিত করলো, করার পরে ভাইবাতে তাকে ফেল করাই দিল, ওই 70-এর নিচে নামাই দিল। আর ঠিক নিজের মনার কারণে যাকে উঠাবে, সে এখানে মাত্র কম পাইল, আর ভাইবার সেখানে তাকে 40-এর মধ্যে 39 পর্যন্ত দিয়ে দিল, পার হয়ে গেল। এমনকি এমনও তখন শোনা গেল যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে শুধু লাস্ট পেজে সই করছেন, ভিতরের সিট পর্যন্ত পরে প্রমোশনের পরিবর্তন হয়ে গেছে। এই যে বিভাজন হইল, এই বিভাজন থেকে আপনার কি হইল, এর আগে দিয়ে জনতার মঞ্চ এসে গেল পরে। কেমন? জনতার মঞ্চের মধ্যে যারা আসলো আওয়ামী পক্ষে, তারা লড়াই করলো। ঠিক পরে উত্তরা ষড়যন্ত্র হইল, মুখ ডেকে বিএনপির পক্ষে উত্তরা ষড়যন্ত্রের মধ্যে মুখ ডেকে পালালো। এই উত্তরা ষড়যন্ত্রের উপরে তো কমিটি হইল, প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি আজিজের নেতৃত্বে, আরেকজন সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া সদস্য ছিল, এই যে পরে সিইসি ছিল কাজী হাবিবুল আওয়াল, তিনিও এক সদস্য, এদের একটা কমিটিও করলো। আলটিমেটলি কি হইল পরে? তেমন কিছু হয় নাই। কিন্তু তাহলে এই যে রাজনৈতিককরণ করা আমলাদেরকে,
রাজনৈতিকভাবে ব্যবহার করা, এবং এই গত 15 বছরে তো আরও হয়েছে, আগেও হয়েছে, আপনি বলেছেন কখন শুরু হয়েছে সেটা বলেছেন, এরপরে ধারাবাহিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু সংস্কার তো করতে হবে, মানে এই যে আমলারা মানে কি, আমি যতটা বুঝি এরা হলো জনকল্যাণে কাজ করবে, রাজনৈতিক নেতৃত্বের আন্ডারে জনকল্যাণে কাজ করবে, কিন্তু রাজনৈতিক যে দলবাজি করা তা তো করার কথা না। তো এটাই তো হচ্ছে, তো এই সংস্কারটা তাহলে এখন করণীয় কি? আপনি তো আইনের কথা বললেন, নিয়মের কথা বললেন, আইন নিয়ম তো কেতাবে আছে সবটা, আইনের প্রয়োগটা তো করতে হবে। আপনি যিনি আমাকে আইন মোতাবেক চলতে দিবেন তিনি তো আমাকে প্রশ্রয় দিচ্ছেন। মনে করেন এই যে সময় শওকত আলী সাহেব ঢাকার ডিসি ছিলেন, আগের কথাই বলি, মানিকগঞ্জে এক জনসভা জিয়াউর রহমান সাহেবও গেলেন, তারা ওই ডিসি হিসাবে তো তারা যেটুক করা, তখন তো এরশাদের এইসব জেলা টেলা ভাগ হয় নাই, যতটুক করা দরকার করে দিয়ে যেই রাজনৈতিক বক্তব্য শুরু হয়েছে তারা নেমে চলে আসছে। আমি জিয়াউর রহমান সাহেবের সাথে তো ক্যাবিনেট মিটিং করছি, সবসময় করতাম। ঢাকার বাইরে উনি যে মিটিংগুলো করলেন, আমরা নাটোর গণভবনে গেলাম, সেখানে করা হইলো, ময়মনসিংহে করা হইলো। তো আমরা ক্যাবিনেট মিটিং করার জন্য যতটুকু করা দরকার ক্যাবিনেট আমরা তখন বসতাম, যেই ওনার রাজনৈতিক আলাপ শুরু হইতো আমরা তখন উঠে চলে আসতাম। সেটা একটা সময় ছিল। এখন তো আপনার রাজনৈতিক আলোচনার সময় ডিসি সাহেব, এসপি সাহেবরা, ইউনো সাহেবরা সেখানে উপস্থিত থাকেন, আরও বক্তৃতা দেন, এমনকি ওসি সাহেবও তো পার্টির পক্ষে বক্তৃতা দেন। কই রাজনৈতিক নেতারা তো তাদেরকে নিষেধ করছে না, বারণ করছে না, বরং তার পক্ষে কথা বলতেছে, হচ্ছে। এতে ফল কী হচ্ছে? এখন রাজনৈতিক নেতারা সেই দিকে আক্ষেপ করে যে সামান্য ফুসকা ইউএনও তাকে মানে না, নেতাকে সম্মান দেয় না। আর দেবে কোথায়? আপনি তো এরকম দোস্তালি করেছেন, আপনি দোস্তালি করতে করতে যেটা করেছেন সেটা হয়। এখানে একটু সিরিয়াস কথার মধ্যে একটা গল্প বলি। রাজা বানর পাইতেন, বানরটা রাজার খুব প্রিয় বানর, সবসময় রাজা খাওয়ার সময় বানরটাকে কোলে বসে খাওয়াইত। কিন্তু খাওয়াটা শেষ হইলে রাজার হাতে একটা ছড়ি থাকত, বানরের ফর্সার দিয়ে দুইটা ঘা মারতেন, বানর যাইয়া তার নিজের সিটে চলে যেত। এটা অনেক দিন দেখার পরে রাজার একজন উজির থাকে না, বুদ্ধি টুদ্ধি দিয়ে সবসময়, উজির বলল যে রাজামশাই আপনি এত আদর করে কোলে বসে খাওয়ান, তারপরে আবার খাওয়া শেষ হইলে পশ্চাৎ দেশে দুইটা ঘা দেন কেন বেদ দিয়ে? বলে যে কষ্ট লাগে। বলে যে জি, আচ্ছা ঠিক আছে। এইবার পরের দিন রাজা আর বেদ দিল না, বানর তবুও নিজের জায়গায় চলে গেল। এই 4-5 দিন এরকম নিজের জায়গায় গেল, তারপরে দিয়ে দেখা গেলো এবার নিজের জায়গা যায় না, কোলে অনেকক্ষণ বসে রইল, কয়েকদিন রইল। এরপরে দেখা গেল একদিন বানর রাজার কাঁধে উঠল, হ্যাঁ, ব্যর্থ দে না কিছু না, তারপরে দেখা গেল বানর রাজার মাথায় উঠল। আপনি যার যেইটুক পাওনা তাকে সেটুকের মধ্যে যদি না রাখেন, আপনি আমলাকে নিয়ে মনোনয়ন দিচ্ছেন, যে আমলা বঙ্গবন্ধু হত্যার পর আরেকজনের মোস্তাকের শপথ গ্রহণ করা, তারে আপনি বড় নেতা বানাই দিচ্ছেন, তার ছেলেরে এমপি বানাই দিচ্ছেন। যে আমলা 32 নম্বর রোডে গিয়ে জায়গা পায় নাই, আবার 6 মইনুল রোডে যাইয়া মনোনয়ন পাইল, আপনারা ওই বাজা সেটা মেনে নিচ্ছে। হোয়াই? মাঠে ফোর খাওয়ার লোক যারা রাজনীতি করে তাকে আপনি না নিয়ে এসব আমলা টামলা নিচ্ছেন কেন? রাজনীতি আপনি নষ্ট করছেন। তাহলে আমলারা জনকল্যাণে যাবে না, না গেলে তাকে ধরছেন না কেন? আপনি দেখবেন, এর আগের ইতিহাস দেখেন, যখন আওয়ামী লীগের সময় জনতার মঞ্চ হইল, এদের শাস্তি দিতে চেষ্টা করল বিএনপি, আবার পরে আওয়ামী লীগের সেইগুলা করলে খালাস, এবং যাদেরকে প্রমোশন দেয় নাই, ফোর্স রিটায়ারমেন্ট দিয়ে দিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কী হইল? এবার এইগুলোর বকেয়া সহ যে নর্মাল ডেপুটি সেক্রেটারি থেকে রিটায়ার করে চলে গেছে, পাওনা বেনাবুলেন টাকা টুকা যেগুলো নিয়ে হজও করে আসছে, পরে হুজুকে এবার সবাইকে প্রমোশন দেওয়ার সময় এরা সব আবার এডিশনাল সেক্রেটারি হয়ে গেল, বকেয়া সব কিছু পাইল, বকেয়া টেলিফোন বিলও পাইল। তো এখন কি হচ্ছে? আবার যাদেরকে আবার আলী এরকম বাদ দিল, বিএনপি মোনা জামাত মোনা কই আলী মোনা বিএনপি মোনা জামাত মোনা 3টা মোনা তো সৃষ্টি করলো। তো এদেরকে এখন দেখে কী করলো? সবগুলোকে মন কিরে সোয়াল জব হয়ে গেছে, সেগুলো সব আইনে আবার একেবারে রেট্রোস্পেক্টিভ সচিব, সিনিয়র সচিব সব বসাই দিচ্ছে। তো এটা যদি আপনি পুষতে থাকেন, ফেয়ার ডিসিপ্লিন ইন অ্যাপিল রুটে যদি না যান,
আইন যদি প্রয়োগ না করেন তাহলে তো জনগণ করবে না। আমি কেন কাজ করব? আমি আমলা হিসেবে ব্যর্থ হইতে চাইলে রাজনীতি করে যদি আমি উঠতে পারি, এমপি হইতে পারি, হচ্ছে না দুই দলের মধ্যে একজন এক একভাবে এমপি হইল। কবে কোন সময় বিসিএস ক্যাডারে জয়েন করছে, সুন্দর চেহারা ছিল, তারপরে প্রধানমন্ত্রীর পিএস এপিএস হয়ে গেল, সেখান থেকে উঠতে উঠতে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি, তারপরে এমপি হয়ে যেতেছে, মন্ত্রী হয়ে যেতেছে। তাহলে কেন আমলা করবে না? আপনি সুযোগ সৃষ্টি করছেন তো, হোয়াই? আপনি পলিটিশিয়ান মাস্টার্স, পলিটিক্যাল মাস্টার্স থাকবেন, আমরা ব্যুরোক্রেট সার্ভেন্ট, তাকে জনগণের কল্যাণে রাখবেন। সেটা যতক্ষণ না করবেন, এরকম প্রশ্রয় দিবেন, এপিএস হয়ে যাবে, মন্ত্রী হবে, লোভ সবাই থাকবে। ক্ষমতা কে না চায়? ওই এক জায়গায় সবাই চায়, সবাই যেতে চায়, এখন ছেলেরা চাচ্ছে। জি, সচিবালয় যে অগ্নিকাণ্ডের ঘটনা, এটাকে কিভাবে দেখেন? অনেকে বলছে ষড়যন্ত্র। আমাদের তো এখানে যে সময় যা ঘটে সবটা আমরা ষড়যন্ত্র বলি। বঙ্গবন্ধু শাসন আমলে যখন শুরু হইলো পাটের গুদামে আগুন লাগা, সেটা ষড়যন্ত্র। কেমন একচেটিয়া, তখন শুধু পাটের গুদামে আগুন লাগছে। আর পাকিস্তান আমলে 50-এর দশকের শেষ, 60-এর দশকে গ্রামগঞ্জ দেখতাম শুধু ওই খড়ের যে কাদা সিন ছিল বড়, সেখানে আগুন লাগতো। তো এখন সচিবালয়ে অগ্নিকাণ্ড, এটা সরকারের জন্য একটা বিরাট রকমের মেসেজও হইতে পারে, সরকারের একটা ব্যর্থতা হইতে পারে। কি পয়েন্ট ইনস্টলেশন, কেমন বিজি প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়া, কি পয়েন্ট ইনস্টলেশন। আমি বিজি প্রেসে ডেপুটি কন্ট্রোলার ছিলাম। প্রশ্ন যেখানে ছাপায়, সেই কনফিডেন্সিয়াল সেকশনে যারা থাকে তারা ইউনিয়নও করতে পারে না, এবং সেই কনফিডেন্সিয়াল সেকশনে খোদ এস্টাবলিশমেন্ট সেক্রেটারি যদি ঢুকতে চায় তাহলে ডেপুটি কন্ট্রোলারের পারমিশন লাগে, পারবে না, এত টাইট। এবং সেখানকার যেগুলা কাগজপত্র বাড়তি থাকে প্রশ্ন ছাপানোর পরে, সেগুলো বাইরে আনি পোড়ানো না, ওটার ভিতরেই পুরানো চুল্লি ব্যবস্থা। সেখানে একজনের পিছনে আরও 7 জন তাকায়, একজনকে একজন এভাবে ফিট করে, তারপরেও হয়ে যায় কীভাবে, সব আপোষ হয়ে যায় একজনের সাথে একজন। এখন সচিবালয়ের আগুনটা স্যাবোটেজ কিনা তো তদন্ত হচ্ছে, পাউডার কি রাসায়নিক টেস্ট করতেছে, কুকুরকে নিয়ে গবেষণা হইতেছে, হয়ে কি বাইরে দেখা যাবে। যারা বলবে স্যাবোটেজ, তারা বলতে পারে এই সরকারের বিরুদ্ধে থাকবে, যারা এরকম বলতে পারে, দোষী করতে পারে। তো সরকারের বিরুদ্ধে থাকলে দোষী যদি কেউ করা হয়, তাহলে এটার নিরাপত্তা কেন হয় নাই? মগের মূল্যিক থেকে তো মবের মূল্যক হয়েছে। এর আগে সচিবালয় সব ঢুকে গেল না, দাবি আদায় করতে হবে, পরীক্ষা ছাড়া প্রমোশন লাগবে, হুড়মুড় করে সব ঢুকে যাবে, অথচ পরীক্ষা ছাড়া পাস। এই বিচারপতিরে নামা দিতে হবে, তাহলে বাঁশি বাজাই দিল, সব জায়গা সুপ্রিম কোর্ট হাইটে ঢুকে গেল, আর নামা যাও। তো এই যদি অবস্থা হয়, প্রশাসন যদি এত মাসেও রেস্টোর না করতে পারে, সেখানে যদি একটা আস্থাহীনতা থাকে সচিবালয়ের মধ্যে, প্রশাসন ক্যাডারের মধ্যে, টোটাল সার্ভিসের মধ্যে আস্থাহীনতা চরমভাবে বিরাজমান। কেউ বিশ্বাস করতে পারছে না তার ভবিষ্যৎটা এখন কদিন পরে কি হবে। আপনি কন্ট্রাক্টে তো আনছেন, যাদেরকে বাদ দিচ্ছেন তাদেরকে কন্ট্রাক্টে আনছেন, এতে আবার এরা ন্যায় বিচার করার জন্য বলছেন যে ওরা আগে পায় না, এখন তাদেরকে দিচ্ছেন, এনে বড় বড় পদে বুঝাচ্ছেন, বসাইও দিলেন। তাদের আর্থিক পাওনা দিয়ে দিতেন, পদবি দিয়ে দিতেন, সেটা শিখছিল, এইখান থেকে উপযুক্ত লোক আসতো, ক্ষোভ হতো না। এখন যারা ওই একটা পদে একজন ঘরে বসলে নিচের দিকে 6টা পদের মধ্যে আর প্রমোশন আটকায় যায়, তারা ক্ষুব্ধ আছে, থাকবে। আবার দাবির জন্য সবাই যাচ্ছে, তার কারণ দাবি করলেই তো পাচ্ছে, মারামারি করলেই তো পাচ্ছে, আপনি থামাইতে পারছেন না। তো প্রশাসন ক্যাডার বনাম অন্য সব ক্যাডার, মুহিত সাহেবের 50% নিয়ে একটা কথা একটু সারলো, এটা নিয়ে শুরু হয়ে গেল। কেন সারবে? বাইরে থেকে কেন আসবে? ইট ডিপেন্ডস হাউ স্ট্রং দ্য গভর্নমেন্ট উইল বি। গভর্নমেন্ট আসলে কি চান, নিয়ম শৃঙ্খলা আমলাদেরকে ঠিক প্রফেশনাল আমলা হিসেবে কাজে লাগাবেন, নাকি এই রকম জোড়াতালি দিয়ে চলবে, এটার উপর নির্ভর করবে। আচ্ছা, অন্য আরেকটা প্রসঙ্গে আসে, সেটা হলো যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের এই যে নতুন যে ব্যবস্থায় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারত সরকারের যে আচরণ এবং ভারতের গণমাধ্যমের যে আচরণ, বিশেষ করে সংখ্যালঘু ইস্যুতে, সেটা আপনি অবশ্যই খেয়াল করেছেন, সেটাকে কিভাবে দেখেন? ওটা শুনেন, একটা কথা বলা হয় যে ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স, দেয়ার ইজ নো ইথিক্স।
যুদ্ধের সময় আপনি ইথিক্স মানে চলতে পারবেন না। একটা শত্রুপক্ষের সৈন্য বা কেউ ঢুকে গেছে আপনার গ্রামে, ওরে মারার জন্য গ্রাম জ্বালাই দিতে পারে, কারণ ওই একজনই পরে মেসাকার করতে পারে। নাই, ব্যবসার মধ্যে হঠাৎ করে দাম বাড়ছে, আপনি আগের নিয়মে কম দামে সেটা থাকবেন না, এই নিয়ম যা হোক সেটা নিয়ম মানবে না। ভালোবাসার মধ্যে প্রেমিকা আটকায় রাখার জন্য, প্রেমিকা আটকানোর জন্য যা খুশি করা যাবে। রাজনীতিতেও ইথিক্স থাকতে নাই, রাজনীতিতে বেশিরভাগ সময় মেকিয়াভেলি জিন্দাবাদ। ভারত শেখ হাসিনার থেকে যত সুযোগ সুবিধা পেয়েছে, তার 7 সিস্টার্সের গণ্ডগোলের জন্য যতটুক শেল্টার এখান থেকে পেয়েছে স্ট্রং মেজার্সের জন্য, তো স্বাভাবিকভাবেই ভারত তো সে সুবিধা নিতেই চাইবে, কারণ তার এই জিও পলিটিক্যাল যে ইম্পর্টেন্স আছে, তার যে বঙ্গোপসাগরের দিকে আসা ক্যারেজের মধ্যে ওই যে রাস্তাঘাটের সুবিধা সবগুলা তো সে চাইবে। আর বড় ভাই তো বড় ভাই উল্লুস থাকবেই। হ্যাঁ, যতই বড় ভাই থাকে তত তো দাদাগিরি একটু দেখাবেই। তারা চলে বলে কলে কৌশলে সবসময় তো চেষ্টা করবে যে তার ইন্টারেস্ট রক্ষার জন্য যাকে প্যাট্রোনাইজ করার জন্য করবে। এখন সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, কিন্তু পত্রপত্রিকা যেটা দেখলাম সেটা তো তাদের হত্যার্পণ চুক্তির কোন ফাঁক ফোকরের মধ্যে নাকি আছে, জটিলতা আছে, দেবে না। আর আপনি এখানেই দেখেন, এখানে শেখ হাসিনা পালায় না বলছে, নিজে বলছে যে শেখ হাসিনা পালায় না। আমার বাসার পাশে বস্তির ছোট ছোট পোলারা এখন স্লোগান দেয়, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা আমার খুবই কষ্টকর লাগে। মরলে এখানে মরতো, পালায় কেন? মুখে বলছে না পালায় না, তাহলে পালাইলো কেন? আর পালাইবে যদি, এটা বুঝলো না কেন? এরকম দশা হচ্ছে। তার মধ্যে আপনি দেখেন, প্রথম ভাষণ দিল কে? এই আন্দোলনের পরে প্রথম ফেসে টেলিভিশনে কে আসলেন? সেনাপ্রধান আসলেন, ওয়াকারুজ্জামান সাহেব। তো উনি আসলেন, বললেন যে কার সাথে কথা হয়েছে সে সময়, জামাতে শফিক সাহেবের নাম বললেন, হেফাজতের মামুনের কথা বললেন, এদের সাথে কথা হয়েছে বলে উনি আসলেন। ওইখানে একটা প্রশ্ন রয়ে এলো, শেখ হাসিনাকে এখানে রাখার কোনো চিন্তাভাবনা ছিল কি না, রাখা হয় নাই কেন? অন্য অনেক নেতা তো কোথায় কোথায় নাকি ছিল, তাদেরকে পরে এখানে ছাড়ছে ওখানে ছাড়ছে, কাউরে লুঙ্গি ভরাইয়া গামছা মাথায় দিয়ে এইভাবে ভাবে ধরছে। তাহলে শেখ হাসিনা এরকম গেল কীভাবে? লিয়াজোটা কীভাবে হইলো, কোথায় গেল, কেন গেল? তো এখন ইন্ডিয়া যেহেতু নিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে, ডেফিনেটলি ইন্ডিয়া সর্বাত্মক চেষ্টা করবে তার বড়গিরি দাদাগিরি রাখার জন্য যতটুকু করার দরকার করবে। কারণ ছোট্ট দেশ তো, বিরাট। একদিকে মায়ানমারের এখান দিয়ে আরাকান আর্মি নিয়ে ঝামেলায় আছেন, একদিকে রোহিঙ্গা নিয়ে ঝামেলায় আছে। আবার নতুন করে এটা জিয়ে রাখার চেষ্টা করবে। এটা কারণ মার তো খেয়েছে। এই যে ছোট্ট পঁচা সঙ্গে পা কেটে গেল কোটা আন্দোলন থেকে, এটা হাসিনার পতনের দিকে চলে গেল, টেরি ফেল না। তো এখানে মারাত্মকভাবে ফেল করছে কে? ডেফিনেটলি ফেল করছে। ভালোভাবে জিতে গেল কে? ডেফিনেটলি হাঁসটা জিতে গেল। সিনে আসুক বা না আসুক, যতই না বলুক, তাহলে সেটার একটা ক্ষোভও তো থাকবে। তো ক্ষোভ থাকতে হইলে কাকে নিয়ে গুটি চালবে? গুটি চালতে হইলে এখন ভারতের কাছে, আগেও তো হাসিনা ছিল, বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে সেখানে আশ্রয় ছিল, এখনও আছে। এটা একটু চিন্তাভাবনা তারা করতেই পারে, করলে রাজনীতিতে এটা দোষের কিছু না। ছোট্ট একটা ইসরায়েল গোটা আরব সাম্রাজ্যের মধ্যে রাজত্ব করতেছে। এখন কারো চাহিদা থাকতে পারে, আপনিও চাইছেন যে ইসরায়েল সেখানে একটা হ্রদ হয়ে যাক, ডুবে যাক, ভূমিকম্প হোক, কিন্তু না হলে আপনি কি করবেন? পারতেছে না তো। এই জুব্বাওয়ালা সবগুলা, সিরিয়া কি হয়ে গেল? আসাদ পালাইলো। তারপর আগে কি ঘটলো? ইরানের রেজা শাহ পাহলভি খোমেনি বাইরের থেকে এসে গেল, পালাইলো। তো তার মানে এত বড় বিশাল আরব ভূখণ্ড, সেখানে এক ইসরায়েল মাতব্বরি করতেছে। তো সেই ইসরায়েলের সাথে বাইরে যেটা শোনা যায়, ইসরায়েলের মোসাদ সবগুলোর সাথে আবার ইন্ডিয়ার নাকি কানেকশন আছে। এখন বললে তো বাসায় যাওয়া যাবে কি না, কে কোনখান দিয়ে মেরে ফেলে কোনো, তারপরে বলতে হয়। তো আপনি যত রকমই এরা এখন এখানকার লোকে বলুক, ইন্ডিয়া তার স্বার্থের জন্য, তার সুবিধার জন্য একটা চেষ্টা থাকবেই। এই থাকার জন্য তার কলা কৌশলে হাসিনাকে রেখে, হাসিনার মাধ্যমে হোক যেভাবে আরও একটা চেষ্টা করতে পারে। এটা দোষের কিছু না রাজনীতিতে। আবার আমাদের যদি সামর্থ্য থাকতো
জিয়াউর রহমান সাহেব আর আমি প্রথম যখন তালফট্টিতে একটা জাহাজ আসতেছে শোনার পরে একটা ঝামেলা হইলো, তারপরে সেটা মিটমাট করা গেল। এরপরে তো একটা আওয়াজ উঠলো আমাদের ওই যে ওখানে কি একটা দ্বীপ আছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন, যে আমেরিকা নিয়ে যাবে, দিয়ে দেবে, কথা উঠছিল না, উঠতেছে। জিওপলিটিক্যাল ইম্পর্টেন্সে বাংলাদেশটা একটা মোক্ষম স্থান। চায়না তার প্রভাবের জন্য এটা চাইবে, ইন্ডিয়া তার কর্তৃত্বের জন্য, নেতাগিরির জন্য এখানে এটা চাইবে, আমেরিকা এইখানে তার চায়নাকে ঠেকানো বা তার রাজনীতির মধ্যে মোড়লগিরি রাখার জন্য এগুলো চাইতেই পারে। তো এগুলো চাইলে আপনার ক্ষমতা থাকলে আপনি চাইবেন, কিছু করতে পারবেন, নাহলে পারবেন না। আর নতজানু হইলে আপনি আপোষে চলবেন। কিছু জিনিস তো আছে আপোষে চলতে হয়, যেভাবে চলে। বড় ভাইয়ের কে তো আমাদের গ্রাম দেশে বাসুরকে ছোটো ভাইয়ের বউ শ্বশুরের মতো মান্য করে, বড় মুরব্বী। কিন্তু বাসুর ছোটো ভাইয়ের বউর প্রতি একটু মুগ্ধ হয়েছে, দেখতে ভালো লাগে আর কি, মন পড়ছে, তো বারবার তাকায়। ছোটো ভাইয়ের বউ এটা টের পাইছে যে বাসুর তো আব্বার মতো জানলেও আমার দিকে তাকায়, তখন বড় করে ঘুমটা দেয়। শাড়ির পাত তো হইল 2.5 হাত, গোমটা দিয়ে সিজে যায়, পিঠটা উদম হয়। তখন বাসুর বলে যে এই ভালো, তুই চোখ ডেকে রাখ বড় করে গোমটা দিয়ে, আমি পেছনটাই দেখি না হয়। রাজনীতির মধ্যে এখন ছোটো ভাইয়ের বউ আর বাসুরের ব্যাপার থাকবে না, দাদাগিরি থাকবে, যে যার উপর পারে মোড়লগিরি করবে। তার কানেকটিভিটি ইম্পর্টেন্ট, সেই কানেকটিভিটির জন্য এই যে বঙ্গোপসাগর আসতে তার ওদিক দিয়ে কত বেশি তো দূর না, কত 20-22 কিলোমিটার বা এরকম হতে পারে। তাহলে তার মোড়লগিরির জন্য একটা কিছু চাইবে না? চাইবে। তার 7 সিস্টার্সের গণ্ডগোলের এখান থেকে যেন না যেতে পারে, এটা চাইবেই। 10 ট্রাক অস্ত্রের ব্যাপারটা কী ঘুরছে, কেন আসছে, কারা আনছে? তো এইগুলো আপনার পলিটিক্সের মধ্যে বিবেচনা রাখতে হবে। সর্বশেষ একটা জিনিস জানতে চাই, আপনি হয়তো খেয়াল করেছেন, এটা আলোচনা এসেছে যে জামাতের আমির একটা মন্তব্য করেছেন একটা সমাবেশে, যে সেনাবাহিনী ও জামাত পরীক্ষিত দেশপ্রেমিক। জামাত দেশপ্রেমিক কিনা এটা তো এদেশের জনগণ জানে। হ্যাঁ, জামাতের একটা কোয়ালিটি আছে, সেটা হইলো জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতেও বেশি শৃঙ্খলা মানে চলে। এক, আমি বাইতুল মুকাররমে বহু আগে জামাতের এক সমাবেশে আমার জানাশোনা একজনকে পাইলাম, ও রোকন ফোকন না ওদের কি আছে না, তখন ছাত্র শিবির আগে ছাত্র সংঘ, সেখানে ওরে দেখলাম বাইতুল মুকাররমে পূর্ব পাশে লাঠি হাতে গেটে দাঁড়ানো। আমি বললাম যে কিরে বাবা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এখন বাইতুল মুকাররমে জামাত হয়েছে, তুমি যাবে না নামাজ ফিলা? বলে যে আমার ডিউটি এখানে, আমাকে আরেকজন এসে রিলিফ দেবে, তারপরে যাই আমি নামাজ পড়ি। তো জামাত বলে যে জামাত সবসময় ফরজ না। আমি এটা কি বললাম? বলে যে মক্কা শরীফে যখন জামাত হয় তখন যারা নিরাপত্তার দায়িত্বে থাকে, এদের পুলিশ এরা কি নামাজ পড়ে নাকি? জামাত কি সবসময় ফরজ? ওই নিরাপত্তা রাখি অন্যকে নামাজ পড়তে দেওয়া, সেটাও একটা ফরজ। জামাতের এই কঠোর ডিসিপ্লিন। আরেকটা জিনিস আমি দেখলাম, জামাতে যে আওয়ামী লীগের একবার খালেদা জিয়ার সমাবেশে আসার জন্য সব বন্দি করলো না, জামাতের লোকজন কেউ যদি জেলে যায়, আওয়ামী লীগ আলীবাজাদ এদের লোক গেলেও তারা এত খোঁজ না। জামাত কিন্তু এটা করে। বরং আমি এক জামাত কর্মী জেল ছিল তখন 2.5 মাস 3 মাস, তার মাকে জিজ্ঞেস করলাম তোমার উপার্জনক্ষম ছেলে জেলে পড়ে আছে, চলতেছ কীভাবে? একটা চমৎকার জবাব দিছে। বলে যে আমার ছেলেটা আরও 6 মাস জেলে থাকুক, 1 বছর থাকুক, আমি খুশি থাকবো। কারণ কি? বলে যে ছেলে উপার্জন করলে যা খেতাম যা পেতাম, এখন তো তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি, সব কিছু তারা তার জন্য পাঠাইতো। তো এখন এই জামাত তো এখন সুবিধা পাওয়ার জন্য যারা বলছে যে 71-এ আমরা ভুল করিনি, এটা বলছে না 71-এ আমরা ভুল করিনি, জামাতের নেতৃত্বের মধ্যে সততা আছে, কিন্তু দেশপ্রেম কতটুকু আছে সেটা পড়বার। তা কারণ আমি নিজে তো খালেদা জিয়ার আমলে জামাতের 2 মন্ত্রীর পতাকা উড়ানো দেখছি, তাদের সাথে কাজ করেছি ক্যাবিনেট মিটিংয়ে, নিজামী এবং মুজাহিদ। এরা বাইরে কোনো মিটিং করতে গেলে অফিসিয়াল মিটিং যেটা করত, ঠিক অফিসের পয়সায় অফিসের মিটিংটাই করত। পরে তাদের কর্মীদের সাথে মিটিং করার সময় তারা অফিসের পয়সা খরচ করতো না, এটা পার্টির পয়সা খরচ করত।
কিন্তু আমাদের অন্য দলগুলো তো কর্মীর মিটিং করলেও এটা করলেও সরকারি পয়সার থেকে সবটা করে। এইগুলো তাদের কিছু গুণাবলী আছে, কিন্তু তাই বলে তারা দেশপ্রেমিক এবং সেটার সাথে ট্যাগ করে দিবে সেনাবাহিনীর সাথে। তো সেনাবাহিনী দেশপ্রেমিক তো মার্শাল ল দিয়ে আসে, তো দেশপ্রেমের জন্য আসে। বঙ্গবন্ধু হত্যা করে তো কতিপয় বিপদগামী বলুক যাই হোক, সে সেনাবাহিনী। তো জিয়াউর রহমানকে হত্যা করছে প্রেসিডেন্ট, সেও তো সেনাবাহিনী। আরেকজনকে হত্যা করছে সাত্তার, কয় যে সাত্তার তো মরে না, আরে সাত্তার নিঃসন্তান একা নিরীহ মানুষ, তারে সরাই দিলে সেটাও তো সে সেনাবাহিনী। তো তারা যদি এইসব কিছু সব মিলাইয়া দেশপ্রেমিক হয়, আবার দেশপ্রেমিক হইয়া পরে এসে পার্টি করে। দেশপ্রেমের জন্য তো আসলে মার্শাল ল দিয়ে, মার্শাল ল ছেড়ে কিন্তু যাবে না, নিজে আবার পার্টি করছে বাজাদ, এর সাথে এসে পার্টি করছে জাতীয় পার্টি। হ্যাঁ, আবার এরা পরের অস্তিত্বের জন্য জামাতের সাথে আবার একজোট হয়। গোলাম আজমের দোয়ার জন্য প্রেসিডেন্ট নির্বাচনে দুই পক্ষই তো গেল। আওয়ামী লীগ তাদের প্রেসিডেন্টের জন্য গোলাম আজমের কাছে দোয়ার জন্য গেল, কেউ হয়তো তাকে পা ধরে কদম বুসিও করলো। আবার বাজার তো তাদের আছেই, ওদের সাথে জয়েন্টে সবসময় থাকে। জামাতের একটা টেকনিক হইল, এইবার যে সামনে যদি নির্বাচন হয়ও 26-এর মধ্যে যেটা বলছে বা পরে হোক, হইলে আমার তো মনে হয় না জামাত এবার ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন করবে। তারা আটগাঁট বেঁধে আর শক্ত হবে, পরের জন্য হয়তো চিন্তায় আসতে পারে। জনগণ কতটুকু তাদেরকে ভোট দিবে সেটা ভিন্ন জিনিস। আর জামাতের আমির কথা বলে সুন্দর, এদের মেজাজ ঠান্ডা ধীরস্থির, কিন্তু যদি একবার শিখাই দিতে পারে যে অমুকের রগ কাটিয়ে দিলে বেসতে যাইবে, তখন আর কিন্তু দেরি করবে না। সেগুলো আগে আমরা দেখছি না? হ্যাঁ, সে মীর কাসিম যে ফাঁসি হইল, তার বাড়ি তো ছিল ইয়েতে মানিকগঞ্জে। চিটং থাকতে থাকতে পরে চিটংয়ের পরিচয় হয়েছে। ইসলামী ছাত্র সংঘ থেকে পরে শিবির এসে চিটং ইউনিভার্সিটি শুরু করে। এইবারের একটা কথা আছে, এই আন্দোলনের মধ্যে এইবার যে গণ অভ্যুত্থান যেটা হলো, হ্যাঁ, এটাকে আমি বিপ্লব বলি না, এটা বিপ্লবের ধারে কাছেও না। বিপ্লব হইলে কিছু লোক মরতো, এত লোক পালাইতে পারতো না, অন্যরকম কিছু ঘটতো, বিপ্লব ডিসিশন হইতো। এটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, অনেক সময় হঠাৎ করে এসে যায়। এটার মধ্যে বাইরে শোনা যায় এবং বিভিন্ন রকমের কথা আছে যে এটার মধ্যে বড় একটা ফ্যাক্টর হিসেবে শিবিরের লোকজন, জামাতের লোকজন এবং হেফাজতের লোকজনরা কাজ করেছে। এবং এমনও শোনা যায় যে তারা খুব কায়দা করে পরিচিতি দরকার দাঁড়িয়েও কামাই ফেলছে, সবগুলোতে অ্যারেঞ্জ করছে। আমার মনে হয় এটা কিছু সত্যতা আছে। যদি না থাকে তাহলে ওয়াকারুজ্জামান সাহেব টেলিভিশনে কথা বলার সময় প্রথমেই তিনি জামাতের আমিরের সাথে কথা হয়েছে, শফিক সাহেবের নাম নিলেন, হেফাজতের মামুনুল হকের নাম নিলেন। হ্যাঁ, কেন? নিশ্চয়ই কিছু আছে। কিন্তু ভোটে আসলে জামাত এবার রিসেন্টলি কী করলো, কুমিল্লা কোথায় কাকে, মুক্তিযোদ্ধা একজনকে কী করলো, জুতার মালা গলায় পরাই দিল না? তাদের মনে একটা ক্ষোভ সবসময় থাকবে যে পাকিস্তান জিন্দাবাদের যে ভাবটা জামাত, সেটা মনে প্রাণে এখনও আমার ধারণ করে মনে হয়, সেটা থাকতে পারে। তারপরেও দেখা যাক, যদি আমরা তো দুই সরকার বারবার দেখলাম, আলীবাজাদের সরকার বারবার দেখলাম, তো এখন যদি জামাত মনে করে এত দেশপ্রেমিক, এবং দেশপ্রেমিক কোথায় যায় তুলনা করলো, একেবারে সশস্ত্র বাহিনীর মতো দেশপ্রেমিক। সশস্ত্র বাহিনী যদি এটা মেনে নেয় যে জামাত তাদের মতো দেশপ্রেমিক, করার কিছু নাই। দেশপ্রেমিক তো কেউ কম হয় না। শেখ হাসিনা তো সবসময় বলতো তার চাইতে দেশপ্রেমিক আর কেউ নাই, আমার হারাবার কিছু নাই। হারাবার কিছু না থাকলে দূরেচ্ছে কেন, আমি জীবন দিয়ে ভয় পাই না, তো ভয় পাই না পাইলে পালালেন কেন? বারবার সতর্ক করা হইলো, এত আমিত্ব, এত অহংকার ভালো না। ওই এরে সুবাই দিতেছে পদ্মাতে, এরে মারিয়ে ফেলবে, এরে এটা বলবে ওটা বলবে, এইগুলো আল্লাহর বিচার একটা না একটা ভাবে হবে। অনেক ধন্যবাদ আবুদুর রহমান, সাবেক সচিব এবং সাবেক চেয়ারম্যান এনবিআর। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন, অনেক কথা বলেছেন। আরও আগামীতে আরও কথা বলবো সেই প্রত্যাশা রাখি এবং সুন্দর আগামী স্বপ্ন দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ওই যে আমার 3টা বই আছে এখন, 3টা বইতে মোটামুটি আমি ইতিহাস এবং সব খোলাসা বললাম। একটা আমার আত্মজীবনী ডুমুরিয়া থেকে সচিবালয়, আর একটা 7টা বই এক খণ্ডে সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র, আর এই সর্বশেষ চেতনায় বুদবুদ, নিউ মার্কেটে বুক সিন্ডিকেট আর ধানমন্ডি সেন্টারের জ্ঞানকোষ। এটা পড়বেন, যে কোনো প্রশ্নের সমাধান পাবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।